নমস্কার, সুমিতাস কুকিং স্টেশনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের কাণ্ড জানেন? দুপুরবেলায় ভাত টাত খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, হঠাৎ করে এই মাছটি নিয়ে এসে হাজির। দেখতেই পাচ্ছেন একটি বড় সাইজের ইলিশ। এবারে বাড়িতে শাশুড়ি মা নেই। আমার মাথায় পড়েছে হাত যে আমি মাছটি কাটবো কী করে, কারণ আমি মাছ কাটতে পারি না। মাছ কেন, যে কোনো জ্যান্ত জিনিস দেখলেই আমার বড় ভয়। যদি ছোট ছোট চিংড়িও বাড়িতে আসে আর সেই চিংড়িগুলো লাফাচ্ছে এরকম যদি আমি দেখতে পাই, সে জিনিসে আমার ভীষণ ভয়। তো কি করা যায়, না কাটলেও তো নয়, এ তো নষ্ট হয়ে যাবে। সেই ভেবে আমি নিয়ে বসে পড়লাম আর ভাবলাম আপনাদের সাথেও এই ভিডিওটা একটু শেয়ার করি। তো দেখুন, আমি প্রথম একটা বুদ্ধি করে চামচ নিয়েছি, দিয়ে সেই চামচের পেছন দিয়ে চেষ্টা করছি আঁশটাকে ছাড়ানোর। অনেক যুদ্ধ করার পর তারপরে দেখলাম যে না, মোটামুটি হচ্ছে কাজটা। তারপর একবার দেখলাম যে চামচের পেছনের দিকটা দিয়ে না করে যদি সামনের দিকটা দিয়ে করি, দেখলাম তাতে আরও অনেক বেশি ইজি হলো ব্যাপারটা। তো এইভাবে আমি আঁশটাকে ছাড়িয়ে নিয়েছিলাম। দেখুন, একটা সাইডের আঁশ আমি ছাড়িয়ে নিয়েছি, আর এই একই পদ্ধতিতে আমি অপর দিকের আঁশটাও ছাড়িয়ে নিয়েছিলাম। মাছটা প্রায় 1 কিলো 1 কিলো 150 এরকম ওজনের ছিল, প্রায় 1200-র কাছাকাছি ওজন ছিল মাছটার। তো দুদিকের আঁশ ছাড়িয়ে নেওয়ার পর আমি ওই উপরের দিকে আর সাইডের দিকে যে পাখনাগুলো থাকে সেগুলোকে কেটে নিচ্ছিলাম। বাড়িতে মাছওয়ালা যে আসে সেই দাদার কাছ থেকে মোটামুটি দেখে, বা বাড়িতে যখন গোটা মাছ আসে যেভাবে মামনি কাটে সেটা দেখে একটা মোটামুটি আইডিয়া ছিল যে কিভাবে মাছ কাটতে হয়। তো এই মাছ কাটার পেছনে একটা গল্পও আবার আছে, জানেন তো। আমার তখন সদ্য বিয়ে হয়েছে। এই রকম সময়ে আমার শ্বশুর শাশুড়ি মা একদিন দেশের বাড়ি গেলেন। এইবারে আমি বাড়িতে একা, কর্তা যাবে স্কুল। একদিন সে করেছে কি, প্রচুর মাছ নিয়ে এসেছে। প্রচুর মানে 3-4 রকমের আর কি, পরিমাণ অল্প হলেও নিয়ে এসেছে 3-4 রকমের মাছ। কি মাছ এনেছে? রুই মাছ এনেছে, বাটা মাছ এনেছে, চিংড়ি মাছ এনেছে, আর তার সাথে এনেছে সে পাবদা মাছ। তো এবারে তাহলে দেখেছেন মাছটার ভেতরটা পুরো ডিমে ভরা। এই মাছটা ওই যে আনতে গিয়েছিল সে বলল যে যখন একদম করা হয়, ধরা হয়, তখন নাকি মাছটা মানে বেঁচেই ছিল, জ্যান্ত মাছ। আনতে আনতে নাকি মারা গিয়েছে। এটা ওই আমাদের এখানে মেদিনীপুরে ডায়মন্ড হারবার, কুকড়াহাটি, ওইখান থেকেই মাছটা আনা হয়েছে। তো যাই হোক, তো সেই সময় হলো কি, এরকম মাছ তো নিয়ে এসেছে, কিন্তু আমি তো মাছ বাছতে জানি না, বিয়ের আগে কোনোদিনও মাছ বাছিও নি। এবারে কী করব? তো আমরা যেখানে থাকতাম আগে, সেইখানে পাশের বাড়ির কাকিমাকে আমি ডাকি যে একটু দেখিয়ে দেওয়ার জন্য যে কেমন করে মাছটা বাছতে হবে। তো এই কথাটা যখন আমার শ্বশুরমশাই জানতে পারলেন, উনি প্রথমেই একটা কথা বললেন, কি আমার বৌমাকে মাছ বাছার জন্য অন্য কারোর কাছ থেকে সাহায্য নিতে হবে, চলো তোমাকে আমি শেখাবো। বলে উনি প্রতিদিন গোটা মাছ আনতেন আর সেই মাছটা নিয়ে বসতেন আর আমাকে বলতেন তুমি দাঁড়িয়ে থাকো আর দেখো কিভাবে আমি করছি। এই করে করে আমার মাছ কাটা খানিকটা হলেও শেখা। কিন্তু যতদিন মামনি বাড়িতে থাকে আমাকে কোনোদিনও করতে হয়নি। ইলিশ মাছ একটু নরম মাছ, তো ওই জন্য ভাবলাম যে দেখি চেষ্টা করে যদি পারি। তো বাপি বাড়িতে ছিল, বাপিকে বললে হয়তো বাপি করে দিত, কিন্তু আমি ভাবলাম আমি একবার চেষ্টা করে দেখি। এই মাছটা এত বড় মাছ ছিল বলে আমি প্রথমে ভেবেছিলাম যে এটাকে পেটি করব না, এটা একদম রিং পিসই বের করব। কিন্তু বাপি এসে তখন আমাকে বকলো যে না, এটা পেটি করো, তাহলে মেয়েটা একটু খেতে পারবে। আর সত্যিই তো ইলিশ মাছে এত কাঁটা থাকে, মেয়েটাকে তো একদম দিতে পারি না। তো সেই জন্যই ভাবলাম তাহলে একটু পেটির পিসও বের করা যাক। তো সেই জন্য আমি যেহেতু রিং পিস ভালোবাসি, সেই জন্য কয়েকটা রিং পিস রাখলাম আর বাকি পেটির পিস বের করলাম। এবারে মাছটার ভেতরে এত ডিম রয়েছে যে প্রথম ভেবেছিলাম যে ডিমগুলো থাক, সেইভাবেই করব, রান্না করব। কিন্তু দেখা গেল যে না, ডিমগুলো সহ মাছটা কাটা যাচ্ছে না। তো ওই জন্য ডিমগুলোকে আবার আলাদা করে বের করে রেখে দিলাম। বাকি যে মাছটা ছিল পেটির অপর দিকের অংশটা, সেটাকে এরকম একটু মোটা মোটা পিস করে কেটে নিলাম। ইলিশ মাছের খুব পাতলা পিস হলে ভালো হয় না, কেন নরম মাছ তো বড্ড ভেঙে যায়, জানেন তো।
মোটামুটি মাছটা আমার কাটা হয়ে গিয়েছে। এইবারে মাথাটাকে নিয়ে পড়েছিলাম আমি মহা বিপদে। তার আগে দেখুন, এই যে মাথার এই উপরের অংশটা, এইখানে এটা হচ্ছে মাছের তেলটা, আর এই তেলটার তলাতেই রয়েছে মাছের যে পিত্তথলিটা। অন্যান্য মাছের পিত্তথলি দেখতে সবুজ রঙের হলেও ইলিশ মাছের পিত্তথলি দেখতে হয় কালো রঙের আর খুব ছোট। তাই জন্য ইলিশ মাছের পিত্তথলিটা আগে আমি বের করে ফেলে দিচ্ছি, নাহলে মাছটাকেও তেতো করে দেবে, মাছের মাথাটা আর তেলটাকেও তেতো করে দেবে। এই যে দেখুন, আমি পিত্তটা ফেলে দিলাম। ইলিশ মাছের এই মাথাটা কাটা নিয়ে শুরু হয়েছিল এক বিশাল যুদ্ধ। আমি তো বিভিন্ন রকমভাবে চেষ্টা করছিলাম। আসলে আমাদের এই যে বাড়ির বটিনগুলো হয়, এই বটিগুলো তো আর মাছ কাটার বটি না, এগুলো বাড়ির নর্মাল সাধারণ যে সবজি হয় সেই সমস্ত সবজি কাটার বটি। তাহলে এতে তো আর মাথা কাটা সম্ভব নয়, কিন্তু এটা ইলিশ মাছের মাথা বলে যাই হোক পসিবল হয়েছিল। কিন্তু আমি তো দুদিক দিয়ে 3 দিক দিয়ে সমস্ত রকম দিক দিয়ে চেষ্টা করে দেখে নিলাম, কোনোভাবেই পেরে উঠছিলাম না। শেষে উদ্ধার করতে এলো বাপি। বাপি সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ মজা দেখছিল, দিয়ে তারপরে বলল যে ছাড়ো, তুমি পারবে না, আমি দিচ্ছি বলে বাপি এসে দেখুন একবারে এক ঝটকাতে কি সুন্দর কেটে ফেললো। দেখতে পাচ্ছেন? এই জন্যেই বলে পাকা হাতের কাজ। মাছটার মাথাটা কেটে দেওয়ার পর বাপি সঙ্গে সঙ্গে ভেতরের যে কানকোটা রয়েছে সে কানকোটা বের করে ফেলে দিল। কোনো মাছের মাথারই কানকো আমরা রেখে দিই না রান্নার সময়, কানকোটা আগেই ফেলে দেওয়া হয়। দেখুন সব মাছগুলো কাটাও হয়ে গিয়েছে, আর আমি এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। দেখেছেন এই বাটিটাতে কতটা ডিম বেরিয়েছে এই মাছটার? না, এটা তেলটা মাছের, আমি ভুল বললাম, আর এইটা ডিমটা মাছের। এইবারে পেটির পিসগুলোর মধ্যে 2-3টে পিসের মধ্যে একটু ডিম রয়ে গিয়েছিল। তো আমি ভেবে দেখলাম যখন ডিমটা আলাদা করে ভাজবই, তাহলে ওই ডিমগুলো বের করে নিই। আমাদের রাত্রেবেলায় সাধারণত ভাত কেউ খায় না, আমিও খেতে পারি না, কিন্তু সেই দিনকে আমার কর্তারও জেদ ধরলো যে না, এই ইলিশটা আজ রাতেই করো। আমি ভেবে দেখলাম তাই ভালো, রাতেই হোক বলে আমি রাতে রান্না করব বলে যে কটা পিস আমার দরকার সেটা আমি বের করে রেখে দিয়েছি, আর বাকি পিসগুলো আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। দেখেছেন, নিজের জন্য একটা বড় রিং পিস নিয়েছি। আসলে আমি না ইলিশ মাছের রিং পিস খেতে খুব ভালোবাসি। মাছগুলোতে আর তেলে আর ডিমে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। এই মাছগুলো দিয়ে আমি ওই বেগুন আলু দিয়ে ইলিশ মাছের যে ঝোল হয় সেই রান্নাটাই করব। সেই রান্নার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনাদের যদি কারোর মনে হয় আমি লিংক দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা সেই রান্নার রেসিপি দেখে নিতে পারবেন। মাছে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম, তেলেও মাখিয়ে দিলাম, আর ডিমগুলোতে নুন হলুদটা মাখানোর সময় ডিমগুলো একটু হাত দিয়ে ভালো করে মেখে নিলাম চটকে চটকে। এবারে একটা কড়াইতে খুব সামান্য পরিমাণে তেল গরম করতে দেবো। যেহেতু ইলিশটা একদম টাটকা ইলিশ, তাই এর থেকে কিন্তু তেল বেরাবে অনেকটা পরিমাণে। তাই ওই 1-1.5 চামচ মতন তেল গরম করতে দিলাম, দিয়ে মাছগুলো দিয়ে সাথে সাথেই ঢাকা দিয়ে দিলাম, নাহলে এই মাছ বড্ড ফেটে গায়ে লাগে। ঢাকনা দিয়ে মাছগুলোকে এপিট ওপিট খুব হালকা করে ভেজে নেব। অনেকে ইলিশ মাছ কাঁচাই রান্না করেন, আমাদের বাড়িতেও কাঁচা হয়, যখন ভাপা হয় বা যখন সর্ষে দিয়ে ঝাল হয় তখন ইলিশ মাছ কাঁচাই হয়, কিন্তু যখন এই আলু বেগুন দিয়ে ঝোল হয় তখন ইলিশ মাছটাকে হালকা একটু এপিট ওপিট নেড়ে নেওয়া হয়। তাতে কি হয়, ইলিশ মাছের তেলটাও বেরোয় আর বেশ টেস্টটাও কিন্তু ভালো লাগে খেতে। মাছগুলো হালকা করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এই পরে মাছগুলোকে আমি তুলে নেব। একটা পাত্রে আমি সব মাছগুলো তুলে নিলাম। দেখেছেন কতটা তেল বেরিয়েছে? ইলিশ মাছের তো নিজস্ব একটা তেল থাকে, সে কারণে ইলিশ মাছ ভাজার সময় চেষ্টা করবেন সব সময় খুব কম পরিমাণে তেল দিতে। দেখলেন তো আমি কত হালকা করে মাছগুলো ভেজেছি। এবারে এই তেলেই আমি দিয়ে দেব ডিমটা। প্রথমে আগে ডিমটা ভেজে নেব। আমি ডিমটাকে আলাদা করে বড়া করে করে দিইনি, ওই একটাই বড়ভাবে দিয়ে দিয়েছি, ওটাকে খুন্তির সাহায্যে কেটে নেব এই যে এইভাবে।
আমার মেয়ে মাছের ডিম খেতে ভালোবাসে, সেই জন্য আজকে আর এই ডিমটার মধ্যে পেঁয়াজ বা লঙ্কা কিছুই দিইনি, শুধুই এই ডিমগুলোকে ভেজেছি। দেখুন ডিমগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, বাটিতে তুলে নিচ্ছি ডিমগুলোকে। সেও এত বড় মাছ দেখে বলেছে সেও আজকে রাত্রেবেলায় নাকি এই মাছটা দিয়েই ভাত খাবে। আর এই তেলেই এরপরে দিয়ে দিচ্ছি মাছের তেলটা। দেখুন তো আমার ভাতের থালা কিন্তু একদম রেডি। গরম গরম ভাত, তার সাথে ইলিশের ডিমের বড়া, ইলিশের তেল আর ইলিশের বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। একটু অন্য রকমের ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।